বিসমিল্লাহির রহমানির রহিম। পেসমেকার হোমিওপ্যাথিক অর্গানাইজেশন এটা স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন। এর আয়োজনে অনলাইন ভিত্তিক ক্লাসে সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ম্যাথমেটিকার গুরুত্বপূর্ণ ওষুধ ক্যালক্রিয়া ফস। এই বিষয়ে আলোচনা করবেন ক্লাসিক হোমিওপ্যাথ ডাক্তার মোহাম্মদ আশরাফুল আলম, প্রভাষক চলনবিল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, নাটোর। উপস্থাপনায় রয়েছে আমি ডাক্তার আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক পেসমেকার। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় ক্যালক্রিয়া ফস। আলোচনা শুরু করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ক্লাসিক হোমিওপ্যাথ ডাক্তার মোহাম্মদ আশরাফুল আলম স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পেসমেকার কর্তৃক আয়োজিত আজকের এই ক্যালক্রিয়া ফস নামের একটি গুরুত্বপূর্ণ ঔষধ আলোচনায় উপস্থিত সম্মানিত সমবেত সকলকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ এবং প্রাণঢাল অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমি গত ক্লাসে ক্যালক্রিয়া কার্ভের উপর একটি আলোচনা রেখেছিলাম। এই জন্য আজকে ক্যালক্রিয়া ফসের উপর একটি আলোচনা রাখার প্রয়াস নিয়েছি আর কি। তো আলোচনাটা বোঝার জন্য এবং বোঝানোর সুবিধার জন্য আমি একটু স্লাইডের সহযোগিতা নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলের মনিটর, স্লাইড কি দেখতে পাচ্ছেন আপনারা? একজন একটু রেসপন্স করেন। জি জি। এখন যাদের লেখা মোবাইলে ছোট দেখা যাচ্ছে, দুই আঙ্গুল দিয়ে দুই দিকে এরকম ছোট বড় করে নিবেন, ঠিক আছে? এই যে এইভাবে বুঝতেই পারছেন নিশ্চয়ই আমি কি করছি। লেখা ছোট হলে এভাবে করে নিলে আপনাদের পুরো মনিটরটা লেখা দেখা যাবে। আজকের আলোচনা ওষুধের নাম ক্যালক্যারিয়া ফসফরিকা। অন্য আরেকটি নাম আছে এটার, এটা ফসফেট অফ লাইম। এটার উৎস আমরা জানি খনিজ রাজ্য থেকে, মানে মিনারেল কিংডম। খনিজ রাজ্যের চুন এবং ফসফরাসের সংযোগে এই ক্যালক্যারিয়া ফস উৎপন্ন হয়। এইখানে একটি আলোচনা থাকতে পারে, একটি প্রশ্ন থাকতে পারে, সেটি হলো ক্যালক্যারিয়া এবং ফসফরাস দুটির সংমিশ্রণে এই ওষুধটি এসছে। দুইটি খনিজ মিশ্রণের সংযোগে এই ওষুধটি প্রস্তুত হয়েছে। পূর্ব অভিজ্ঞতা থেকে বলি, অনেকেই মিশ্রভাবে যে ওষুধগুলা ব্যবহার করি আমরা, মিশ্রতা বলতে একই বোতলে কয়েক ধরনের ঔষধ মিক্সার করে দেওয়া, মিশ্রণ করে দেওয়া। যেমন ইতিপূর্বে আমার একটি ক্লাসে একজন জিজ্ঞেসই করলেন যে আমার গলাতে মাছের কাঁটা বিঁধেছে। তো জনৈক ডক্টর তাকে বলেছে অ্যানাগিলিস এবং সাইলিশিয়া দুটি একই সাথে মিশ্রণ করে ওইটা সেবন করবার জন্য। তো সেখানে যদি দুইটি ওষুধ একসাথে মিশ্রণ করে দেওয়া যায়, সেটা খেলে কি সেটাও মিশ্রণ? এইখানে খনিজ রাজ্যের দুইটি উপাদান একত্রিত মিশ্রণ করে একটি মাত্র ওষুধ, সেটাও মিশ্রণ। আমি এই প্রশ্নটা সকলের উদ্দেশ্যে রেখে আমি এই আলোচনাটা সামনের দিকে এগিয়ে গেলাম। কাতরতার দিক থেকে এটি শীতকাতর ওষুধ। মায়াজোম, সাইকোটিক এবং টিউবারকুলার। প্রভার স্বয়ং ডাক্তার হেরিং।
প্রত্যেকটা ওষুধের শরীর এবং মনের বিশেষ কিছু স্থান থাকে যেগুলাকে আক্রমণের জন্য বেছে নেয়। তেমনি এই ওষুধেরও কিছু প্রিয় জায়গা আছে। সেটা বিশেষ করে হাড় বা অস্থি, দাঁত, মাংসপেশি, নার্ভ, পরিপাক প্রণালী, রক্ত, গ্ল্যান্ড এবং মনের উপর এর বিশেষ ক্রিয়া পরিলক্ষিত। উপযোগিতা: রক্তশূন্য বা রক্ত স্বল্পতা। যদিও রক্তশূন্য এবং রক্ত স্বল্পতা কিন্তু এক কথা নয়। রক্তশূন্য হলে তো মানুষ বাঁচে না। রং কালো যাদের, চুল কালো, চোখের মণি কালো, দেহে চর্বি জমা না হয়ে বরং রোগা পাতলা চেহারা, রোগা পাতলা গড়ন, শীতকাতর এবং অস্থি বা হাড়ের রোগাক্রান্ত রোগী যারা, তাদের পক্ষে এই ওষুধটা বিশেষভাবে কাজে লাগে। এছাড়াও গাল, গলায় গ্ল্যান্ডের রোগে ভোগে যারা, তাদের প্রথম এবং দ্বিতীয় বারের দাঁত ওঠার সময় উদরাময় হয় এবং পেটে অত্যন্ত বায়ু জন্মায়। এরূপ শিশুদের ক্ষেত্রে বিশেষভাবে এই ওষুধটি উপযোগী হয়। তাহলে আমরা ফিজিক্যাল মেকআপ এবং এর ক্রিয়াস্থল সম্পর্কে জানলাম, এর উৎস সম্পর্কে জানলাম। ফিজিক্যাল মেকআপটা আরেকটু যদি পরিষ্কার করি, সেক্ষেত্রে বলতেই হয় সাধারণ হাত এবং পায়ের লম্বা হাড় পেকে যাওয়ার প্রবণতা। হাত এবং পায়ের লম্বা হাড়, হাতের লম্বা হাড় হলো হিউমেরাস, আমরা জানি কাঁধ থেকে কনুই পর্যন্ত। পায়ের লম্বা হাড় হলো ফিমার, যেটা কোমর থেকে হাঁটু পর্যন্ত যে সেটা লম্বা হাড়। তারপরে আবার হাঁটু থেকে অ্যাঙ্কেল পর্যন্ত অর্থাৎ পা পর্যন্ত এইখানে হাড় আছে, টিবিয়া আছে, টিবুলা আছে। এই হাড়গুলা কিন্তু বেঁকে যাওয়ার একটা প্রবণতা থাকে। শিশু হাড় এবং গোড়ালির দুর্বলতার জন্য দেরিতে হাঁটতে শেখে। আমরা যদি এই ঔষধের কারণের কথা ভাবি, তাহলে কোন কোন কারণে এই ওষুধের ক্ষেত্র প্রস্তুত হতে পারে, সেটা বিশেষ করে প্রেমে ব্যর্থ হয়ে হতাশ বা অন্য কোনো শোক থেকেও রোগের উৎপত্তি আমরা ক্যালকেরিয়া ফসফেটের মতো আরো অনেক ওষুধে পাই। ক্যালকেরিয়া ফসফেট পাই, আরো বেশ কয়েকটা ওষুধে পাই। সেটা কি ন্যাট্রামিউর আছে, আমরা জানি এপিসমেল আছে, ইগনেশিয়া আছে, স্টাফিসেগ্রি অ্যাসিড ফস আছে। তো এইরকম অন্যান্য ওষুধগুলোতেও আমরা পেয়ে যাই। সেই সাথে হাড় ভাঙ্গাও একটা অন্যতম কজেশন হিসাবে আমরা ক্যালকেরিয়া ফসে দেখতে পাই। এবার আসবো মূল আলোচনা। ক্যালকেরিয়া ফসফরিকা বা খনিজ ক্যালসিয়াম ফসফেট যেন ক্যালকেরিয়া কার্ব এবং ফসফরাসের সংমিশ্রণ, যে প্রশ্নটি প্রথমে রেখে গেলাম। তবে ওইটার উত্তর আমি শেষে যারা জানেন তাদের কাছ থেকে আমি একটু শুনবো, এবং যারা জানেন না তাদের কাছে মেসেজটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তার আংশিক আলোচনা এখানে করছি। ক্যালসিয়াম ফসফেট যেন ক্যালকেরিয়া কার্ব, ক্যালকেরিয়া কার্ব সম্পর্কে আমরা সবাই জানি অনেক ভালো, এবং ফসফরাস এর সংমিশ্রণ। ফলে ক্যালকেরিয়া কার্ব এবং ফসফরাসের মিশ্রিত লক্ষণ এর মধ্যে আমরা পাই। সকল লক্ষণ না, কিছু লক্ষণ পাই। আবার এমন কিছু স্বতন্ত্র লক্ষণ যা কেবল ক্যালকেরিয়া ফসের নিজস্ব লক্ষণ। তার মানে ক্যালকেরিয়া কার্বের কিছু লক্ষণ এই রোগের মধ্যে আমরা পাই, ফসফরাসের কিছু লক্ষণ এই রোগের মধ্যে পাই। আবার কোন ঔষধেরই নয়, স্বতন্ত্র কিছু লক্ষণ আমরা পাই যেটা ক্যালকেরিয়া ফসের নিজস্ব ভাবে সেটা অর্জন করতে সক্ষম হয়েছে। তাহলে দেখি এবার ক্যালকেরিয়া কার্বের কি কি লক্ষণ থেকে আমরা পেতে পারি লক্ষণগুলো। আমরা জানি যে ক্যালকেরিয়া কার্বের কি বৈশিষ্ট্য, শরীর এবং মন দুটোই স্থূল। তবে ক্যালকেরিয়া কার্বের মন স্থূল এই কথাটা পুরোপুরি সঠিক নয়। তারা মেধাবী হয়, কিন্তু কোনো কিছু বুঝতে প্রথমে একটু সময় লাগে, কিন্তু একবার বুঝতে গেলে সে বিষয়টা সহজে ভোলে না, মাথায় গেঁথে নিতে পারে।
সেই ক্ষেত্রে প্রথমত স্থূল ব্রেনে বলতে পারি, যার কারণ সহজেই বুঝতে চায় না, আবার আমরা বুঝে গেলে আর সহজে বলতে চায় না, সেটা মনে রাখতে পারে, সেটা কাজে লাগাতে পারে। তো সেক্ষেত্রে তাদের মেধাবী বলা যেতে পারে। তো সেদিক দৃষ্টিকোণে বলা হয়েছে শরীর এবং মন দুটোই স্থূল। দুর্বলতা, মাথার সম্মুখ ভাগের হাড় জোড়ানো লাগা, যেটা বললাম। শিশুদের সময় মতো স্বাভাবিকভাবে কোনো মাইলস্টোন অতিক্রম করতে না পারা। শিশুদের সময় মতো স্বাভাবিকভাবে কোনো মাইলস্টোন অতিক্রম করতে না পারা। মাইলস্টোন বলতে একটি মানুষের জন্ম থেকে বেড়ে ওঠা পর্যন্ত, প্রাপ্তবয়স্ক পর্যন্ত বেশ কয়েকটি কঠিন ধাপ পেরোতে হয়। তো প্রত্যেকটা ধাপকে মাইলস্টোন বলা হয়েছে। পরবর্তীতে এটার একটু ডিটেলস বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেমন দাঁত ওঠার সময় দাঁত ওঠা, হাঁটার সময় হাঁটতে না পারা, অল্পেই ঠান্ডা লাগা, লবণ পছন্দ, শীত কাতর, এগুলা কিন্তু এটা ক্যালকিরেকারের একটা কনস্টিটিউশন। তাহলে ফসফরাসের কি আছে দেখি আমরা। লম্বা, সুন্দর চেহারা, অস্থিরতা, ক্ষুধা লাগা, লবণ পছন্দ করে, যা খেলে বেড়ে যায় কষ্ট, সেইগুলাই তার খাবার প্রবণতা। ফসফরাস, যেহেতু টিউবারকুলার মাইজোম আছে, টিউবারকুলার মাইজোমের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অল্পেই ঠান্ডা লাগা এবং যা খেলে কষ্ট বাড়ে সেটা বেশি খায়। যে কাজ করলে কষ্ট বাড়বে সেই কাজটাই সে করে। তো শীত কাতরতা থাকে ফসফরাসে, ইত্যাদি লক্ষণ ফসফরাসের নিজস্ব। এবারে দেখবো যে ক্যালকিরে কার্ব এবং ফসফরাস থেকে ক্যালকিরে ফস কি পেল। কিন্তু ক্যালকিরে কার্ব এবং ফসফরাসের সকল লক্ষণ এখানে আসেনি, মানে ক্যালকিরে ফসে আসেনি। তবে এসেছে কি এবার তাই আলোচনা করবো আমরা, অর্থাৎ ক্যালকিরে ফসের কিছু নিজস্ব লক্ষণ এখানে তৈরি হয়েছে। সেক্ষেত্রে আমরা সার্বজনীন লক্ষণটা দেখতে পাবো। স্বাভাবিক বৃদ্ধিতে বাধা। একটা শিশু জন্মের পর তার জীবনে কি কি মাইলস্টোন অতিক্রম করতে হয় সেটা আমাদের আগে জানতে হবে। যেমন জন্ম পরবর্তী কান্না এবং শ্বাস প্রশ্বাস চালনা। জন্মের পর শিশুটা কাঁদবে, এটা স্বাভাবিক। না কাঁদলে তাকে কাঁদানো হয়। শ্বাস প্রশ্বাস চালনা, অনেক সময় দম বন্ধ হয়ে যায়। প্রস্রাব বা পায়খানা না করা। অনেক আশপাশে ক্লিনিক থাকলে, এখন তো আসলে ক্লিনিক নির্ভর হয়ে গেছে, হাসপাতাল ক্লিনিক নির্ভর হয়ে গেছে ডেলিভারির জন্য। সিজারটা মনে হয় একটা স্বাভাবিক সংস্কৃতিতে দাঁড়িয়ে গেছে। চেম্বার একটা ক্লিনিকের পাশে, এখানে কয়েকদিন এসছে পেশেন্ট যে বাচ্চা প্রস্রাব করতেছে না, 24 ঘন্টা হয়ে গেছে তবুও প্রস্রাব করতেছে না। ওখান থেকে কে বলেছে? ডক্টর বলেননি, কোনো নার্স কিংবা কোনো অ্যাটেন্ডেন্ট যারা আছেন তারা বলেছেন আপনি হোমিও ওষুধ খাওয়ান। নিজস্ব কেউ হলে এটা বলে। তো সেই ক্ষেত্রে এসে নিয়ে গিয়ে তারা সুফল পেয়েছে। তো সে প্রস্রাব পায়খানা না করা, এটা একটা মাইলস্টোন। এরপরে আসে হলো নাভি সুস্থ হতে স্বাভাবিকভাবে 15 দিন সময় লাগে, আমরা জানি। বাচ্চার মায়ের থেকে নাড়ি যখনই কেটে দিবে তখন কিন্তু ডিটাচড হয়ে গেল। প্রথম সম্পর্কচ্ছেদ হলো। মায়ের কাছ থেকে, শরীর থেকে যেভাবে খাবারগুলো পেত, সব সুযোগ সুবিধা পেত, এখন সেটা আর হবে না। এখন নিজেই সেটা করে নিতে হবে। বসতে শেখা, যেখানে 6 মাস সময় লাগে। দাঁড়ানো বা দাঁড়াতে স্বাভাবিকভাবে। দাঁত উঠতে 6 থেকে 9 মাস সময়। বছর পরে দুধের দাঁত পরে স্থায়ী দাঁত উঠতে শুরু করে। এগুলা কিন্তু প্রত্যেকটা এক একটা মাইলস্টোন। কেন মাইলস্টোন সেটা বলবো। 12 বছরের মধ্যে বিশেষ স্বাভাবিকভাবে বাচ্চাদের 28টি দাঁত ওঠে এবং 18 থেকে 24 বছরের মধ্যে 4টি আক্কেল মারি ওঠে, আক্কেল দাঁত ওঠে।
এরপরে 2 বছরের মধ্যে বাচ্চাদের ব্রহ্মতালু শক্ত হয়, যেটা বললাম ফন্টেনিলা ব্রহ্মতালু, অর্থাৎ অনেক মায়েরা দেখবে ছোট বাচ্চাদের মাথার সামনে তল লাফায় নরম থাকার কারণে ওইটা শক্ত হতে 2 বছর সময় লাগে। এবং শৈশব, কৈশোর, তারুণ্য, যৌবন, বৃদ্ধ ইত্যাদি অনেক মাইলস্টোনে বাধা পেরিয়ে প্রত্যেকটি মানুষকে পেরোতে হয়। এক্ষেত্রে ক্যালকিরেফস নাভি শুকানো, দাঁত ওঠা, হাঁটা, কথা বলা, ব্রহ্মতালু শক্ত হওয়া কিংবা মাথার পেছনের হাড় জোড়া লাগতে বিলম্ব হয়। তবে শিশুর দাঁত ওঠার সময় অনেক কষ্টকর লক্ষণ এসে হাজির হয়, কারণ এটা একটি মোহনার মতো। একটি নদী যখন সমুদ্রের সঙ্গে মিশে যায় তখন সেটাকে মোহনা বলে। তো সে মোহনাটা এমন জায়গা, যে জায়গার পানির পাক স্রোত বৈচিত্র্যময় থাকে। অনেক মাছ এখানে এসে গোল বেঁধে যায়, গোলক ধাঁধায় পড়ে যায়। অনেক নৌকা তাদের ট্র্যাকে চলতে কষ্ট হয়। তেমনি বাচ্চাদের যখন দাঁত ওঠার সময় হয়, সময় নিয়ে ওঠে, কারণ অনেক দাঁত উঠবে, এই সময়টা তাদের অনেক রকমের কষ্টকর লক্ষণ শরীর এবং মনে প্রকাশ পাইতে দেখি আমরা। হয় পেটটা ভেতরের দিকে ঢুকে যায় ক্যালকিরিয়াফসের। ওই সময় বিশেষ করে অত্যন্ত দুর্গন্ধ এবং জোরে শব্দযুক্ত বায়ু নিঃসরণ সহ উদরময় হয়। জোরে শব্দযুক্ত বায়ু নিঃসরণ সহ উদরময় হয়। ক্যালকিরেফসের উদরময়ের পায়খানা করবার একটি লক্ষণ হলো মোটরসাইকেল স্টার্ট দিলে যেমন শব্দ হয় সেই রকম ধরনের এক ধরনের শব্দ হয়। হাড় ভীষণ পাতলা হওয়ার কারণে হাড় সহজে জোড়া লাগে না। এমনকি মেরুদণ্ডের দুর্বলতায় শরীরটা সোজা রাখতে পারে না, একদিকে বিশেষ করে বাম দিকে বেঁকে যায়। ঘাড় দুর্বল হওয়ার কারণে মাথা তারা ঘাড়ের সঙ্গে খাড়া রাখতে পারে না, মাথাটা মনে হয় হেরে পড়ে যাচ্ছে। ক্যালকিরেফসের এটা আছে। ঘাড় এবং পেটের গ্ল্যান্ড মানে গ্রন্থি সহজেই হাতের স্পর্শ করা যায়। মানে যখন হাত দিয়ে পরীক্ষা করা যায় তখন এই গ্ল্যান্ড গুলি ঘাড়ের ওই যে নডিউলস এর মতো ছোট ছোট গুটি এই গ্ল্যান্ড গুলো ফুলে যায় ঘাড়ের চারদিকে। এবং পেটেও কিন্তু এটা দেখা যায়, হাত দিয়ে পরীক্ষা করলে এটা বোঝা যায়। শিশুদের এক প্রকার পেট ব্যথা হয়, বিশেষ করে প্রতিবার আহার সব সময় তার ক্ষুধার্ত থাকে এবং খাইতেও চায় কিন্তু হজম করতে পারে না ঠিক মতো। প্রচন্ড ক্ষুধা, খাইতে চায়, হজম করতে পারে না। এটা কিন্তু একটা পিকুলিয়ার লক্ষণ। ক্ষুধা পেলে খাবে এবং সহজভাবেই স্বাভাবিকভাবে হজম হবে, কিন্তু এর রোগীরা সেটা করতে পারে না। এটা খুব ইম্পর্টেন্ট একটি লক্ষণ। নবজাতকের নাভি থেকে রক্তাক্ত বা রক্ত মিশ্রিত রস নির্গত হলে এটা বিশেষ ক্ষেত্রেই ফলপ্রদ হয়। নাভি থেকে যদি রক্তাক্ত বা রক্ত নিশ্চিত রস নির্গত হয়, আর ওইখান থেকে যদি সেই নাভি থেকে যদি প্রস্রাব নির্গত হয়, সেক্ষেত্রে হায়োসিয়ামাস এ ওষুধটা ভাবনায় আসতে পারে। হায়োসিয়ামাস, এটা নোট রাখতে হবে। কাতরতার দিক থেকে এটা শীত কাতর আমরা জানি। তাপে কষ্ট, কিন্তু মাথার কষ্টে ঠান্ডায় উপশম। তাপে সমস্ত কষ্টের উপশম, মাথার কষ্টে ঠান্ডায় উপশম। এই কথাগুলো কিন্তু আমরা বেশ কয়েকটা ওষুধে পাই। এগুলা কিন্তু অথচ শীত কাতর। আর্সেনিক একটি ওষুধ আছে, যত কষ্টই হোক মাথা সে ঠান্ডা চায়, অথচ অন্যান্য কষ্টগুলো সে উত্তাপে উপশম, সেটাও শীত কাতর ওষুধ। ফসফরাস প্রচন্ড শীত কাতর একটি ওষুধ, অথচ সে মাথায় এবং পেটে ঠান্ডা চায়। তো এইরকম আমাদের বৈপরীত্য লক্ষণগুলা খুব গুরুত্বের সঙ্গে ভাবা দরকার, মনে রাখা দরকার, এবং আলাদা নোট না করলে কিন্তু এগুলো মনে থাকবে না।
শরীরে স্বাভাবিক তাপ যেন অল্প, এজন্য তাপ আকাঙ্ক্ষা করে, কারণ সামান্য ঠান্ডা বা বৃষ্টির বাতাসে তার সমস্ত কষ্টগুলা বেড়ে যায়, কারণ সে শীত কাতর। ক্ষুধা, যে লক্ষণটা রোগীর সার্বিকভাবে আক্রান্ত করে, সেই লক্ষণের গুরুত্বটা আমাদের বেশি, সেটাকে সর্বাঙ্গীন লক্ষণ বলা হয়। তো ক্ষুধাটাও তাই। ক্ষুধা পেটে লাগছে, এটা কি অর্গানিক লক্ষণ? এটা আঙ্গিক লক্ষণ নয়। যদি একটি ব্যাপারটা এমন যে এটি সার্বিকভাবে পুরো রোগীটাকে দুর্বল করে ফেলে। প্রচুর ক্ষুধা এবং তৃষ্ণা থাকে, কিন্তু পরিপাক শক্তির দুর্বলতার কারণে তা সহ্য করতে পারে না। এজন্য এটি লাল কালি দিয়ে কিন্তু মার্ক করে রাখার মতো। দীর্ঘশ্বাস, রক্তাল্পতার ফলে অক্সিজেনের ঘাটতি থাকার কারণে প্রায় দীর্ঘশ্বাস ফেলে। তাহলে সেটি প্রেমে ব্যর্থ কিংবা শোক সন্তপ্ত মানসিকতার কারণে তারা দীর্ঘশ্বাস ফেলে। কিন্তু রক্তাল্পতার ফলে অক্সিজেনের, রক্ত যখন অল্প হবে তখন অক্সিজেনের ঘাটতি অবশ্যই হবে। অক্সিজেনের ঘাটতি হলেই তার শ্বাস-প্রশ্বাস ক্রিয়াও ধীর হবে। যখনই ধীর হবে তখনই তার পরবর্তী দীর্ঘশ্বাস নিয়ে সেটিকে পূরণ করার একটা প্রচেষ্টা তার থাকবে। রোগের কথা মনে হলেই বৃদ্ধি। এই লক্ষণটি খুবই বড় একটি লক্ষণ। পিকুলিয়ার লক্ষণ একটি। যে রোগ বা না কেন সেটা মনে হলেই তার কষ্টগুলো বেড়ে যায়। আবার বিপরীত পক্ষে তার রোগের কথা মনে না থাকলে, অন্যমনস্ক থাকলে সে কষ্টটা উপলব্ধি করতে পারে না। অ্যাসিড অক্সালিক বা অক্সালিক অ্যাসিডে কেন্ট রেপার্টরিতে এটি ফার্স্ট গ্রেডে আছে। ক্যালকেরিয়াফস সহ আর বেশ কয়েকটি ওষুধে এই লক্ষণটা কিন্তু আমরা পাই। অর্থাৎ রোগের কথা যখনই মনে হবে তখনই। যেমন হয়তো তার চুলকানি আছে, সত্যি একটু উদাহরণ দেই। চুলকানি আছে, অথচ সে যখন কোনো অনুষ্ঠান, উৎসবে, কাজে ব্যস্ত হয়ে পড়লো, তখন তার মনে নেই। হঠাৎ করে বলল, "কিরে তোর গায়ে চুলকানি?" তখনই তার চুলকাতে শুরু করে দিল। কিংবা তার মনেও যখন হলো যে কোনো কাজ করতে হাতে চুলকানি দেখা দেখা গেল, কি ব্যাপার অনেকক্ষণ ধরে চুলকাচ্ছে না। খেয়ালই তো করিনি। অমনি চুলকানি শুরু হয়ে যাবে। এই ব্যাপারটা এরকমই। যখন ব্যস্ত থাকে তখন সেই ব্যাপারে তার ঐরকম কষ্টটা থাকে না। মনে হওয়া মাত্রই হয়ে যায়। এটা আরো বেশ কয়েকটা ওষুধে আমরা দেখি। এজন্য এই লক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ। খাদ্যে ইচ্ছা, অনিচ্ছা, অসহ্য। এই লক্ষণের গুরুত্ব ১ম শ্রেণীর। যত ইচ্ছা আছে, ইচ্ছা শক্তি মানুষকে সবকিছুকে ছাড়িয়ে দিতে পারে। ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি হবে না তো কোনো কিছু হবে না। মা-বাবার মনের মনিকোঠা ইচ্ছা হয়েছিল বলেই আমার পৃথিবীতে জন্ম। একটি হ্যালো? তো এজন্য ইচ্ছা শক্তির মূল্য অনেক বেশি। শুষ্ক লবণাক্ত শূকরের মাংস। অনেকে হয়তো মনে করবেন এখানে পুস্তকের ভাষা পুরোপুরি আমি উঠিয়ে দিয়েছি। আসলে আমরা রোগী দেখব, আমরা যদি এটা মনে করি যে আমরা আমাদের পরিবারের ডাক্তার, তাহলে এটা পড়ার অতটা দরকার নেই। কারণ আমরা মুসলমান, শূকরের মাংস খাওয়ার লোক এখানে নেই। কিন্তু আপনি যখন তারপরে জেলাভিত্তিক জাতীয় পর্যায়ে ছাপিয়ে আরো দূরে চলে যাবেন, ডাক্তারি পেশাকে নিয়ে যাবেন আপনি আর উচ্চতায়, তখন কিন্তু আপনার বিভিন্ন ধর্মাবলম্বী রোগীর সঙ্গেই আপনার সাক্ষাৎ হবে এবং চিকিৎসার জন্য আপনার দ্বারস্থ হবে। সেই ক্ষেত্রে এই লক্ষণটি পাঠ্যতে এটি খুব গুরুত্বের সঙ্গে দেয়া আছে। ধূম সিদ্ধ মাংস মানে কি? স্মোকড মিট। এটা টিউবারকুলিনাম, কোস্টিকাম, ক্যালকেরিয়াফস এই ওষুধগুলা এই ঔষধগুলাতে এই লক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করবেন, ধূম সিদ্ধ মাংস মানে কি? এইটা কিন্তু রোগীকে বললে রোগী বুঝবে না। রোগীকে ধূম সিদ্ধ বা স্মোক মিট বলে বুঝবে না। তাদের গ্রিল কাবাব বলেন, তাদের ভাজা মাংস বলেন, তাদের কষানো মাংস বলেন, তাহলে তারা এটা বুঝবে। রোগীকে ওইভাবেই রোগী যেই ভাষায় বোঝে সেই ভাষায় তাদের বুঝায় দিতে হবে।
ভাষ্যটা লক্ষণ অর্থটা ঠিক রেখে লবণ পছন্দ করে, লবণ পছন্দ করে এরা। শিশুরা সব সময় স্তন পান করতে চায় মায়ের। ডিমও থার্ড গ্রেডে আছে কেন্দ্রপাটরদের। তাহলে ইচ্ছার কথা জানার কথা উল্লেখ দেওয়া হয়নি। এদের ঠান্ডা পানি খাওয়ার পর কষ্টের বৃদ্ধি হয়। ঠান্ডা পানি খেলে কষ্ট বৃদ্ধি, ঠান্ডা পানি খেতে চায়, আইসক্রিম খেতে চায়, ফল খেতে চায় এবং অন্যান্য খাবার খাওয়ার পর তাদের কষ্ট বেড়ে যায়। প্রচন্ড ক্ষুধা খেলে কষ্ট বাড়ে। মলদ্বারে ফিস্টুলার সাথে বক্ষ পীড়া মানে বুকের পীড়ার পর্যায়ক্রমিক আবির্ভাব একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। এটি খাদ্য অসহ্যের থেকে আলাদা, যদি এখানে একটা স্পেস দেওয়া দরকার। অনিচ্ছা, অসহ্যের কথা, ইচ্ছা এবং অসহ্যের কথা আমরা পেলাম। এগুলো কিন্তু আমাদের মনে রাখতেই হবে। প্রত্যেকটা রোগীকেই পিপাসা আছে কিনা এই বিষয়টা এবং খাদ্য ইচ্ছা, অনিচ্ছা, অসহ্য এই কথাটা জিজ্ঞেস করতেই হবে, সেটা অ্যাকিউট হোক আর ক্রনিক হোক। তো কি সেটা নিয়ে একটি ক্লাস, সেটা লক্ষণের গুরুত্ব মানে সিম্পটম ইভালুয়েশন। এই আলোচনাটা হয়তো 2টি ক্লাসে করা যেতে পারে। এইটার গুরুত্ব অনেক বেশি। এগুলা কেন বলছি, এটাকে কেন্দ্র করে যখন ওই সিম্পটম ইভ্যালুয়েশনটা বোঝা যাবে কোন লক্ষণের গুরুত্ব বেশি। আমরা একটি সালফারে 4000 লক্ষণ আছে, তারপরে লিডামে হয়তো 1300 লক্ষণ আছে। আচ্ছা, এই লক্ষণগুলা কোনটাতে সবক্ষণিক গুরুত্বপূর্ণ? রোগীতে এসে অনেক কথা বলবে, মাথা ব্যথা, পেট ব্যথা, আঙ্গুলে ব্যথা, পেইনফুল পিরিয়ড হয়, তার বমি হয়, খাদ্যে অরুচি, প্রস্রাবে জ্বালাপোড়া ইত্যাদি ইত্যাদি অনেক লক্ষণের কথা বলবে। এখন আপনার একটি ওষুধের চিত্র খুঁজতে আপনাকে কোন লক্ষণগুলো বেশি হেল্প করবে, আপনাকে আগে সেটাই চিন্তা হবে। একটা রোগী শনাক্ত করে, একটা মানুষ মৃত লাশ অ্যাক্সিডেন্টে পড়ে গেছে কিংবা মারা গেছে, একটা বাস 50 জন লোকের মধ্যে অধিকাংশ মারা গেছে, কেউ অজ্ঞান হয়ে গেছে। এখন ওই লাশ শনাক্ত করলে কি দরকার আমাদের? ফেস কিংবা জামাকাপড় ছিঁড়ে গেছে, একই জামাকাপড় অন্য থাকতে পারে, সেটা দেখে কখনো আইডেন্টিফাই করা যায় না। এজন্য পুরো ফেস দরকার। ফেসটাই হলো একটি চিত্র। কারণ ছবি তুললে শরীর তো ঢাকাই থাকে কোট দিয়ে, কামিজ দিয়ে, বোরখা দিয়ে, কিন্তু মুখটাই হলো আসল পরিচয়। তেমনি একটি ওষুধ চিনতে হলে অত লক্ষণ জানা দরকার নেই। ওই হাত, ওই পা, ওই হাতের বালা, গলার মালা, জুতা, স্যান্ডেল, প্যান্ট এগুলো চেনার দরকার নেই অত। চিনতে হবে আমাদের পুরো ফেস, নাক, চোখ, মুখ, কান, যেইগুলা গুরুত্বপূর্ণ অর্গান। তেমনি প্রত্যেকটা ঔষধের সেই রকম কিছু লক্ষণ আছে, নিজস্ব কিছু শরীর লক্ষণ আছে। ওই ক্যারেক্টারিস্টিক সিম্পটম, এই সিম্পটম গুলো যদি লক্ষণের মধ্যে আমরা ওই ওষুধে পৌঁছে যেতে পারবো। সেইটা বুঝতে হলেই সিম্পটম ইভ্যালুয়েশন 2টি ক্লাস আছে আমার, যেটা আমার ওই যে পেইড আপ ক্লাস ওখানে শেষ হয়ে গেছে। তো যদি সুযোগ পাই ওই 2টি ক্লাস নিলে আপনাদের হয়তো অনেক হেল্প হবে। কিন্তু তার আগে কয়েকটা ওষুধ সম্পর্কে আগে আলোচনা জানতে হবে। কারণ আমার ওষুধ আলোচনাগুলাতে বিশেষ করে কোন রোগের উপর আলোচনা কিন্তু হয় না। কারণ ওই রোগের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা অতটা নেই। কারণ ক্লাসিক হোমিওপ্যাথি হিসেবে, হ্যানিম্যান হোমিওপ্যাথি হিসেবে আমাদের একটি স্লোগান, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমরা রোগীর চিকিৎসা করব, কোন রোগের নয়। রোগ নিয়ে আমাদের মাথা ব্যথা অতটা নেই। তবে রোগ জানতে হবে, রোগ চিনতে স্যার হবে। কথা ভালো বোঝা যাচ্ছে না। হ্যালো, এবার শোনা যাচ্ছে? এর জন্য প্র্যাকটিস। হ্যালো, হ্যাঁ এখন একটু বোঝা যাচ্ছে, একটু আগে ভালোই ডিস্টার্ব হলো।
ওহো, তাই না? কয়েকটা স্লাইড বের হলো। তো এই জন্য আমাদের লক্ষণের গুরুত্বটা নিয়ে বুঝে সেভাবে একটা নোট নেওয়া খুবই দরকার। আচ্ছা, তাহলে মলদ্বারের ফিস্টুলা এবং বুকের ব্যথা এটা পর্যায়ক্রমে আসবে। কমে গিয়ে তার ফিস্টুলা, ফিস্টুলা মানে কি? ফিস্টুলা চোখে হতে পারে, কিন্তু এখানে মলদ্বারের ফিস্টুলার কথা বলা আছে। ফিস্টুলা মানে নালী ক্ষত। চোখের নালী আছে, মলদ্বারে নালী আছে। এরকম নালী ক্ষতর সাথে এই যে আপনার বুকের বেদনা, এই লক্ষণগুলো যখন থাকে তখন আলাদা করে চেনা যায়। হ্যাঁ, এটা তো বেশ বেশি ওষুধে নাই। যে লক্ষণটা কম ওষুধে আছে সেটাই আমাদের মনে রাখা দরকার বেশি। মলত্যাগের পর কানে নানান রকমের শব্দ বৃদ্ধি হয়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অদ্ভুত লক্ষণ। মলত্যাগের পর কানে নানান রকমের শব্দ বৃদ্ধি হয়। এটা আমাদের মনে রাখা দরকার। মাথা, স্কুল গোয়িং বালিকাদের মানে যারা স্কুলে যায় তাদের মৃদু মাথা হয়। এদের characteristic লক্ষণ এটা আমি আলোচনায় আনছি। সবসময় মাথা ব্যথা নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরে। মাথা নাড়লে, চাপ দিলে কিংবা টুপি পড়লে মাথায় অতি অনুভূতি হয়। এটা করতে চায় না। মাথা না খুলে আলাদা ঢেকে রাখলে তাদের অত্যন্ত সম্পর্ক হয়, সেন্সিটিভ হয়। তাহলে মাথা ব্যথার উপশম কি করে হয়? ঠান্ডা পানিতে বা মাথা ধুলে বা একাকী চুপচাপ থাকলে উপশম হয়। আগেই কিন্তু বলা হয়েছে যেগুলো হয় সেগুলো কিন্তু ঠান্ডায় উপশম। কিভাবে হয়? তাহলে মাথায় ঠান্ডা পানি মাথায় লাগবে না, শরীরেও লাগতে পারে। ঠান্ডা আবহাওয়া থেকে শুধু মাথায় লাগবে না, সারা শরীরেও লাগবে। সঞ্চালনে বা হাঁটলে মাথা ব্যথা বৃদ্ধি পায়। আচ্ছা, প্রচুর ঋতুস্রাব, এর সাথে প্রচুর কালো কালো চাপ চাপ রক্ত এবং ঝিল্লি সমূহ যায়। ঋতুকালে মেরুদণ্ডে এবং ত্রিকাস্থি প্রদেশে, বানানটা একটু ভুল হয়েছে, ত্রিকাস্থি প্রদেশে মানে স্যাক্রাম প্রদেশে ব্যথা হয়। দিন রাত ডিমের সাদা অংশের মতো প্রদর্শিত সাদা দেখা দেয়। সামান্য পরিশ্রমে বা সিঁড়ি দিয়ে উঠতে গেলে শ্বাসরোধ ভাব হয়। সামান্য পরিশ্রমে বা সিঁড়ি দিয়ে উঠতে গেলে শ্বাসরোধের মতো হয়। নিম্নাঙ্গেই, নিম্নাঙ্গ বলতে বোঝায় পা, কোমর থেকে পা পর্যন্ত, এটা বলে লোয়ার লিম্স মানে নিম্নাঙ্গ। আপার লিম্স বলতে হাত, হাতকে বোঝানো হয়। তো তাহলে নিম্নাঙ্গেই সর্বাপেক্ষা ভীষণ ছিন্নকর তীরবিদ্ধ যন্ত্রণা হয়। এর কারণ সম্ভবত এই যে নিম্নাঙ্গগুলি সবসময় হাঁটু পর্যন্ত ঠান্ডা থাকে। এ রোগীর হাঁটু পর্যন্ত সবসময় ঠান্ডা থাকে। আর ঠান্ডা অঙ্গগুলি তো এই ওষুধে সবসময় যন্ত্রণায় ভোগে, কষ্ট হয়, বৃদ্ধি হয়। সেটা তো আমরা জানতেই পেলাম যে ঠান্ডায় বৃদ্ধি। ওই জায়গাগুলো ঠান্ডা থাকে, যদি গরম থাকতো তাহলে এই কষ্টগুলো থাকতো না। নিদ্রা, বানানটা একটু মিস্টেক হয়েছে। দিনের বেলা বা সন্ধ্যায় এদের ঘুম ঘুম ভাব হয়। রাতের শয্যায় শয়নের পর মাঝরাত্রে বা তারপর পর্যন্ত নিদ্রাহীন থাকে। সকালে অত্যন্ত নিদ্রালু হয় এবং স্বপ্নগুলো স্পষ্ট দেখে। অনেকে স্বপ্নের কথা জিজ্ঞেস করলে কিন্তু মনে রাখতে পারে না, অনেকের স্বপ্ন বিস্মৃতি পরায়ণ হয়। অনেকে বলে হ্যাঁ স্বপ্ন দেখে মনে থাকে। স্বপ্নের ব্যাখ্যা অনেক রকমের আছে, আমরা অনেক ওষুধে দেখতে পাই। উড়ে যাওয়া, পড়ে যাওয়া, ভূতের, চোর ডাকাতের, পরিশ্রমের, টাকা পয়সার, মৃত ব্যক্তির, মৃতের, নিজে মরে যাওয়া, নিজের দাফন, অন্যর দাফন, নিকটাত্মীয়, ভূত, প্রেত, সাপ, কুকুর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের স্বপ্ন থাকে। কখনো ভয়ঙ্কর স্বপ্ন, কখনো খুব রোমাঞ্চকর স্বপ্ন দেখে।
এই স্বপ্নগুলো দেখেও কিন্তু আমরা ওষুধের একটা চিত্র অনেক সময় নিয়ে আসতে পারি। মনের ক্ষেত্রে যদি বলি, বিকাশ ঘটে। নিজেও জানে না, শিশু সব সময় আদর পেতে চায়। মানসিক লক্ষণ আরেকটি যদি বলি, সেটা হলো অস্থিরতা এবং পরিবর্তনশীলতা। মানসিকভাবে প্রচন্ড অস্থির থাকে। এটা কিন্তু টিউবারকুলার মায়াজমের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ, অস্থিরতা, চঞ্চলতা। সে অস্থির হয়ে বসে থাকতেই পারে না, ঘরে থাকতে পারে না, হঠাৎ করে বাইরে চলে যেতে চায়, আবার বাইরে ঘুরতে ঘুরতে হঠাৎ করেই ঘরে চলে আসে। বাড়িতে আসলো, ভিতরে থাকলো, না ভাল লাগছে না, যাই তো। রাস্তায় গেল, রাস্তায় ঘোরাফেরা করে রাস্তায় আর ভাল লাগছে না, আবার বাড়ির মধ্যে চলে আসে, এই ঘর থেকে ওই ঘরে যায়। তেমনি পড়াশোনা করতেও তার চিত্ত সবসময় চঞ্চল হয়ে ওঠে। এক বই থেকে আরেক বই, এক বিষয় থেকে আরেক বিষয়। বাংলা পড়তে পড়তে না ভাল লাগছে না, ম্যাথসটা পড়ি। ম্যাথ কিছুক্ষণ পড়লো, সেটার রুটিন মাফিক হোমওয়ার্কটা কমপ্লিটই হলো না, আরেকটা সাবজেক্ট। এই যে তার অস্থিরতা, এই অস্থিরতা তার সকল জায়গায়, সকল ক্ষেত্রে বিরাজমান টিউবারকুলার মায়াজমের কারণে। এছাড়া চাকরি, পোশাক, চাকরির ক্ষেত্রে সে একটি চাকরিতে মেলা দিন, অনেক দিন সে স্থির থাকতে পারে না। চাকরি চেঞ্জ করার, দেখবেন আপনাদের এলাকাতে কিংবা পরিচিতদের মধ্যে অনেকে আছে। দেখবেন খেয়াল করে, যারা এইরকম টেনডেন্সি থাকলে, সঙ্গত কারণ না থাকলেও তারা চাকরিগুলো চেঞ্জ করে। পোশাক চেঞ্জ করবে। না এটা ভাল লাগছে না, ওটা পড়ি। সকালে একরকম, বিকালে একরকম, পরের দিন আরেক রকম। এভাবে পোশাক চেঞ্জেবল তাদের। সাবজেক্ট চেঞ্জ হয়, স্থান চেঞ্জ হয়। আসবাবপত্র সহ আমার একটা জানা আছে, একটি বাড়িতে গিয়েছিলাম, আত্মীয়ের বাড়িতে। ১ মাস পরে পরে যাই, দেখি যে এই ওয়ালের এই পাশে দরজা কাটছে। আবার কিছুদিন, আবার হয়তো ১-১.৫ মাস পরে যাই, দেখি যে ওইটা দরজা বন্ধ করে দিয়ে আরেক দিকে দরজা কাটছে। খাটগুলো এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যায়। তো এইরকম তার চেঞ্জেবল মাইন্ড। পরে জানা গেল সে ডায়াবেটিক আক্রান্ত। মানে এটা একটা ক্ষয়রোগ। টিউবারকুলার তো ক্ষয়রোগেরই রোগী। ক্ষয়রোগেরই একটি আ উদাহরণ। তো এইরকম নিয়তই পরিবর্তনশীলতার মাঝেই সে নিজেকে রাখে এবং ওইভাবে থাকতেই সে বোধ করে। অসন্তোষ আর অতৃপ্তি। খুবই অসন্তোষ এরা এবং অতৃপ্তিপূর্ণ একটি ওষুধ। এটা তার মাতৃগর্ভ থেকেই কিন্তু হয়ে আসে। ফলে প্রেমে ব্যর্থ হলে, জীবনে হতাশ হলে, শোক সন্তপ্ত হলে, ক্যালকেরিয়া ফসের যেন কোনো নিস্তার নাই। তাই অল্পতেই সে ভেঙে পড়ে। এরা খুবই খেলা পাগল। প্রচন্ড শুধু খেলতে চায়, ঘুরে বেড়াতে চায়। অথচ অসন্তোষ আর কোথাও গিয়ে একটু হাড় ভাঙ্গা জোড়া লাগানো ক্ষেত্রে এই ওষুধটির মনে হয় জরিমেলা ভার। কেননা ভাঙ্গা হাড় জোড়া লাগতে এটা অত্যন্ত কার্যকারী। হাড়ে যে কেলাস তৈরি হয়, এর হারটা বেড়ে যায়। ভাঙ্গা হাড়ের শেষ ভাগে যেখানে হাড় ভেঙেছে, সেখানে ক্যালসিয়াম যুক্ত টিস্যু তৈরি হয়ে ভাঙ্গা হাড় জোড়া দেয়। এই কাজ সম্পূর্ণ হলে একে পার্মানেন্ট কেলাস বলে। রাসবৃদ্ধির ক্ষেত্রে আমরা দেখতে পাই, ওভারঅল ভেজা ঠান্ডা এবং পরিবর্তিত জল এবং হাওয়া লেগে এদের কষ্টগুলো বেড়ে যায়। পূর্ব দিকের বাতাস লেগে মানসিক পরিশ্রম এবং নড়াচড়া, এদের সমস্ত কষ্ট বেড়ে যায়। হ্রাস উপশম গ্রীষ্মকালে গরম এবং শুকনো আবহাওয়া এবং বিশ্রামে এদের সকল কষ্টের অবসান হয়। এই ছিল আমার ক্যালকেরিয়া ফস সম্পর্কে উপস্থাপন। তো আমার মনে হয় ক্যালকেরিয়া ফস সম্পর্কে
আমি কিছু উপস্থাপনের চেষ্টা করেছি আপনাদের সামনে। তবে এই পড়াটাই যথেষ্ট নয়। আসলে একটি ওষুধ চিনতে হলে এতগুলা লক্ষণের কিন্তু দরকার নেই। তাহলে একটি ওষুধের যদি আ ১০ থেকে ১৫ টি সর্বোচ্চ লক্ষণ, সেখানে এর কিছু ক্যারেক্টারিস্টিক লক্ষণ, এর ধাতুগত লক্ষণ, peculiar লক্ষণ, কিছু আনকমন লক্ষণ, এই লক্ষণগুলা এবং হ্রাস বৃদ্ধি সংক্রান্ত এবং যদি কোনো কারণ থেকে থাকে কোনো ওষুধ, তো সেইগুলা যদি একত্রিত করি তাহলে ১০-১৫ টি লক্ষণ যদি আমরা একত্রিত করতে পারি তাহলে সেই ওষুধটি চেনা খুব সহজ হয়ে যায়। এইবারে আমি আ ক্যালকেরিয়া ক্যালকেরিয়া কার্ভ এবং ফসফরাসের আলোচনায় একটি বিষয় গ্যাপ রেখেছি। যে ক্যালকেরিয়া কার্ভ এবং ক্যালকেরিয়া ফস কোন বিষয়গুলো ইনক্লুড হয়েছে। দেখেন ক্যালকেরিয়া এবং ফসফরাসের সংমিশ্রণে কিন্তু এই ওষুধটি ২ টি খনিজ মিশ্রণে এটি তৈরি হয়েছে। মানে ক্যালকেরিয়া মানেই হলো চুন এবং ফসফরাস। তো ক্যালকেরিয়ার স্থূল বুদ্ধি ক্যালকেরিয়া ফস পেয়েছে। কিন্তু মানসিকটা পেয়েছে বিশেষ করে ক্যালকেরিয়া কার্ভের, আর ফিজিক্যাল মেকআপটা পেয়েছে ক্যালকেরিয়া ফসের। ক্যালকেরিয়া ফস আ লিন অ্যান্ড থিন যেটাকে বলা হয়, টল সিলিন্ডার, লম্বা পাতলা একহারা চেহারা। এইরকম কিন্তু ক্যালকেরিয়া ফস। যেটা আমরা অ্যাসিড ফসে দেখতে পাই, ক্রিওজোটে দেখতে পাই। লম্বা চেহারা, লম্বা পাতলা চেহারা। তো এইটা কিন্তু ফসফরাসের থেকে পেয়েছে। এবং জীবনের যে মাইলস্টোন গুলা পার হতে দেরি হচ্ছে, তার কান্নাকাটি, প্রস্রাব পায়খানা, দাঁত ওঠা, হাঁটা শেখা, ব্রহ্মতালু শক্ত হওয়া, এই যে বিভিন্ন মাইলস্টোন, বিভিন্ন স্টেপ, সেই স্টেপ গুলা ক্যালকেরিয়া কার্ভের সঙ্গে অনেকটা মিল রয়েছে। ফসফরাসের সঙ্গেও তার ঠান্ডা খাদ্য যেগুলা খায় সেগুলা খেলেই ফসফরাস তো ফ্রিজে ঠান্ডা পানি খেতে চায়। সে প্রচন্ড শীতকাতর হওয়া সত্ত্বেও কারণ সে মাথায় এবং পেটে ঠান্ডা চায়। তো ক্যালকেরিয়া ফসও সেটা খেতে চায়। ফসফরাসে খেলে কষ্ট হয়। ফসফরাস ঠান্ডা পানি খাবে পেটে, গিয়ে কিছুক্ষণ তবুও সেগুলা সে খেতে চায় ঠান্ডা পানি। তাহলে যেটা খেলে বৃদ্ধি হয় সেটাই তো ফসফরাসের একটা যেমন স্বভাব, ক্যালকেরিয়া ফসেরও আছে। তো এইরকম কিছু লক্ষণ ক্যালকেরিয়া কার্ভ থেকে এসেছে, ফসফরাস থেকে এসেছে। এবং কিছু লক্ষণ ক্যালকেরিয়া ফস নিজস্ব তৈরি, স্বতন্ত্রভাবে তৈরি হয়েছে। তো সম্মানিত উপস্থিতি, আমি ১ম এ একটি প্রশ্ন রেখেছিলাম যে এই যে চুন এবং ফসফরাস, লাইম এবং ফসফরাস ২ টির সংমিশ্রণে যে ওষুধটা তৈরি হলো এবং কিছু আমাদের দেশে আ কিছু গজে ওঠা প্রতিষ্ঠান যেগুলা মিশ্রণ ডাইলিউশন তৈরি করছেন। ৩ টি ৪ টি ঔষধ মিশ্রণ করে একটি মাত্র ঔষধে পরিণত করছেন। এইগুলা সম্পর্কে আপনাদের কি ধারণা? তাদের কিছু খোরা যুক্তি লেইম এক্সকিউজ হলো যে হ্যানিম্যানও তো এইভাবে তৈরি করেছে। যেমন ক্যালিয়ার্স, ক্যালিফস, সায়ানাইড, মার্কারে, অ্যাসিড ফস, বিভিন্ন রকমের ঔষধের মিশ্রণ যেমনি আমরা হোমিওপ্যাথিতে পাই, মিশ্রণ জাতীয় ক্যালকেরিয়া ফসের মতো, তেমনি তারা ওই একই যুক্তি দেখিয়ে কেউ এই ওষুধগুলা তৈরি করে। তো আমি একজনকে একটু বলতে পারবেন প্লিজ যে আসলে তারা যেটা করছে এবং আমার ধারণা যে এখানে এরকম কেউ নেই যে ওই ওষুধগুলা ব্যবহার করেন, ওই ডায়ালুশন গুলা ব্যবহার করেন। আ আ তো এরকম একটু আছেন কেউ যে আমাকে একটু এই ব্যাপারটা একটু বোঝাতে পারবেন কিংবা ব্যাখ্যা দিতে পারবেন একটু? প্লিজ। আমি ওপেনলি প্রশ্ন করছি। আমি জানি এখানে এমন কিছু ডক্টর আছেন যেটা আমার চেয়ে অনেক ভালো জানেন। আমার চেয়ে অনেক ভালো জানেন। অনেক স্যারও থাকতে পারেন, Yes. আমি ঠিক জানি না। এবং অনেকে দেন। যেমন আমি একটু আগে উদাহরণ দিলাম যে আমার কাছে একজন আমার একটা স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল যে, "আমার তো গলায় কাটা বিঁধেছে মাথায় তখন অ্যানাগিলিস এবং সাইলোসি একত্রিত মিশ্রণ করে খেতে বলেছে। তো আমি কি করব স্যার? আমি কি করব? সেটা না হলো মুখের গলায় কাটা বেঁধে সেটা কোনো রোগ নয়।
সেটা তো সার্জিক্যাল কেস। তো সেরকম একসাথে জ্বরের নিয়ে রাস্টক্স একত্রে মিশ্রণ করে দেওয়ার আহ, কথাও আমি জানি, শুনেছি বিষয়ে। যুক্তিটা কি এরকম যে অ্যালকিল ফস একই সাথে যেমন মিশ্রণ, ওই ওষুধগুলো মিশ্রণ করে দিলে কি সমস্যা হতে পারে? আমি এইটাতে বলবেন কিনা কেউ? কিংবা একাধিক ওষুধ ওদের সাথে দাও। স্যার ঠিকভাবে শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, তাহলে কি নেটওয়ার্কের সমস্যা? সবার কি তাই হচ্ছে? দুর্বল খুব। আমার এখানে তো নেটওয়ার্ক ঠিকই আসতেছে কথা আছে। আচ্ছা যাই। আচ্ছা, এছাড়া কোনো প্রশ্ন যদি থাকে আপনাদের, আমি যে আলোচনা করলাম এটার উপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে কিংবা অন্য যে কোনো বিষয়ে প্রশ্ন করা যেতে পারে। আচ্ছা, আপনার ওই বিষয়টা নিয়ে এক মিনিট একটু বলতে চাচ্ছিলাম। জি বলেন। হ্যালো। আচ্ছা, জি আমরা জি শুনছি, বলেন। মেডিকেল থেকে যে গানটা, হ্যাঁ, আমাকে চিনতে পারছেন? আমি হ্যালো, আসলে তো এসব ছবি দেখে হচ্ছে কঠিন। জি আমি ডাক্তার রুহুল বলছিলাম। ডক্টর। ডাক্তার রুহুল, গাইবান্ধা ও কলেজ। আচ্ছা 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 আচ্ছা, জি 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 বলেন। আমরা মেডিকেল থেকে যে জ্ঞানটা পাইছি, একটা যেমন মেজর একটা জ্ঞান, এটা ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা জানে যে রাস্টাক্স এন্ড ব্রাইন একসঙ্গে চলে না। এটা একটা মানে মানে প্রতিপক্ষ ওষুধ বলে আখ্যায়িত হয় আর কি। কিন্তু কোম্পানির কিছু ওষুধ পাই আমরা, আমরা দেখছি, আমি নিজেও দেখছি যে বাতের ক্ষেত্রে ড্রপস তৈরি করছে, ডালকামারা আছে, রাস্টাস আছে, ব্রাইনিয়া আছে, পাওয়া যাচ্ছে। ড্রপস আকারে কিছু ওষুধ তৈরি করা হচ্ছে, কম্বাইন মেডিসিন বলা হয়, কম্বিনেশন করা হচ্ছে। বুঝতে পারছেন জি কি? জি জি বলেন। হ্যাঁ মানে এরপরে কি আসলে উপস্থাপনা কি আপনার? আমাদের তো অর্গান, আমার উপস্থাপনা হচ্ছে অর্গান অফ মেডিসিন তো কম্বিনেশন সাপোর্ট করে না। আপনি যেটা বলতেছিলেন যে অ্যানাগেলিস আর হচ্ছে সাইলিসিন নিয়ে যে কথাটা বললেন, উদাহরণ দিলেন, তো এই ধরনের বাজারে আমাদের প্রতিনিয়ত এটা চলতেছে, চিকিৎসাবিদ্যাও চলতেছে, কোম্পানিগুলো দিচ্ছে। তো এটা প্রতিরোধের ব্যবস্থা কি করা যায়? একাধিক ওষুধ প্রয়োগ করা। আচ্ছা, ব্যাপারটা হলো আমরা যে শিখবো কোথা থেকে, আমরা শিখাবো আমাদের কি? আমাদের মানদণ্ড কি? আমরা যে শিখবো, আমরা সঠিক নাকি তারা সঠিক? অনেক যুক্তি দেয়। তাহলে কি এই কথাটা সকল জায়গায় সঠিক? মোটেও নয়। মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, এই কথাটি মানে অধিকজন যে সম্মতি দেবে সেটাই সঠিক, এই কথাটি সকল জায়গায় প্রযোজ্য নয়। কারণ এটা একটা যেমন একটা প্রবাদ হয়ে গেছে। আচ্ছা, হাসান স্যার সম্ভবত হাত উঠিয়েছেন, প্লিজ একটু বলেন, আমি তারপরে উত্তরটা দিচ্ছি। স্যার আমার একটু হাত সম্পূরক উঠিয়েছেন কোশ্চেন প্লিজ। আছে স্যার, আপনি যেহেতু অ্যান্সার দিচ্ছেন, আমার মনে হয় এই প্রশ্নটার সাথে আমি একটু যদি অ্যাড করি স্যার, তাহলে নিশ্চয়ই অ্যান্সারটা আরো নিশ্চয়ই। একবারই পাওয়া যাবে স্যার। যেটা হলো যে স্যার আমরা জি তো জি জি অসহায় এই ক্ষেত্রে, এই কোম্পানিগুলোর উপর আমরা ভরসা করি, এদের মেডিসিন গুলো আমরা পেশেন্টদেরকে অ্যাপ্লাই করি। এখন স্যার এই মেডিসিন গুলোকে মাঝে মাঝে আমার মনে হয় যে যেই কোম্পানিগুলো নিজস্ব নিজস্ব অর্গানন তৈরি করে এরা যে মেডিসিন গুলো তৈরি করছে, বিভিন্ন ধরনের কয়েকটা মেডিসিন, 10টা 12টা 15টা মেডিসিন একত্রে করে একটা মেডিসিন তৈরি করছে। এটা স্যার আমরা তো এটা শিখি নাই বা আমরা এই সম্পর্কে কিছু জানি না। এখন একই কোম্পানি যখন অন্য মেডিসিন গুলো, ডাইলুশন গুলো সেল করতেছে, আমরা সেটা কিনে নিয়ে পেশেন্টদেরকে দিচ্ছি। তো এখন স্যার প্রশ্ন হচ্ছে, বা আমার নিজের ভিতরে এই প্রশ্নটা বারবার করে এরকম ঘুরে ফিরে, যে ওদের
ওই যে ওষুধগুলো জেনুইন হিসেবে নিয়ন্ত্রণ ওই কোম্পানিগুলোতে স্যার ফার্মাসিস্ট আছে বা মেডিসিন গুলো যারা তৈরি করছে এইগুলো নিয়ে অ্যানালাইসিস করছে, গবেষণা করছে। হ্যাঁ, তো স্যার সেই ক্ষেত্রে বড় প্রশ্ন হয়ে যায় যে আমরা যে প্রকৃত ওষুধটা আমাদের হাতে আসছে সেটাও এরকম কোনো মিশ্রণ কিনা বা প্রকৃত ওষুধ দিচ্ছে কিনা, শুধুমাত্র লেবেল লাগিয়ে আমাদের কাছে দিয়ে দিচ্ছে। আচ্ছা, খুবই প্রাসঙ্গিক এবং চমৎকার প্রশ্ন। উত্তরটা যদি অনেক সময়ব্যাপী, আমি খুব সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব। সেটা হলো যে আমাদের আমরা প্রথমেই কিন্তু সঞ্চালক সাহেব বলেছেন ক্লাসিক হোমিওপ্যাথ। ক্লাসিক শব্দের অর্থ কি? ক্লাসিক শব্দের অর্থ হলো সর্বোচ্চ মানের। দেখবেন ক্লাসিক গান আছে না কিছু? ক্লাসিক আ রবীন্দ্রসঙ্গীত, এরকম কথা আমরা শুনেছি। ধ্রুপদী মানে কি? অতি উঁচু মানের যেটা, সেইটাকে বলা যায়। আসলে তো হোমিওপ্যাথি। আবার ক্লাসিক কেন আসবে? আসলে বাংলাদেশের অধিকাংশ মানুষ, বাংলাদেশের অধিকাংশ ডক্টর, হোমিওপ্যাথ যারা আছেন 90% এর উপরেই চলে যাবে হয়তো। তারা পঞ্চম সহস্রতমিক ৫ম সংস্করণ অনুযায়ী চিকিৎসা পদ্ধতি চালাতে গিয়ে সঠিক দিক নির্দেশনা না পেয়ে অর্গান অফ মেডিসিন অনুযায়ী চিকিৎসা, অর্গান অফ মেডিসিনের সূত্রগুলা, অ্যাফোরিজম গুলা সঙ্গে যুক্ত করে আজকে এই বিশাল দশা। আপনি জানেন যে আমাদের অর্গান অফ মেডিসিন ১ম সংস্করণ হয়েছিল ১৮১০ সালে, ২য় সংস্করণ ১৮১৮ সালে, ৩য় সংস্করণ ১৮২৪ সালে, ৪র্থ সংস্করণ ১৮২৯ সালে, ৫ম সংস্করণ ১৮৩৩ সালে এবং ৬ষ্ঠ সংস্করণ করার আগে আমি আবার ৫ম সংস্করণ বলি। ৫ম সংস্করণ ১৮৩৩ সালে, খেয়াল রাখবেন। ৬ষ্ঠ সংস্করণ ১৯২১ সালে। ১৯২১ সালে। তার মানে প্রায় ৮৮ বছর পরের ৬ষ্ঠ সংস্করণটা প্রকাশিত হয়। অনেক ইতিহাস আছে মাঝখানে, ওই ইতিহাসে আমি যাচ্ছি না। এখন হ্যানিয়ান বলে গেলেন, "দিস ইস দ্য নিয়ারলি পারফেক্ট মেথড।" সত্যের খুব কাছাকাছি। হয়তো উনি বেঁচে থাকলে আরো সংস্করণ করতে পারতেন। এটাকে আরো নিখুঁত পর্যায়ে নিয়ে যেতেন। আল্লাহ জানেন। এই যে ১৯২১ সালে শেষ সংস্করণটা হলো, ৫০ সহস্রতমিক পদ্ধতির যে অবতারণা হলো, যে প্রকাশ হলো। এখন কিছু হোমিওপ্যাথ যারা আছেন তারা বলেন, গবেষণার নামে তারা বলেন, আমরা হ্যানিম্যান বেঁচে থাকলে আরো অনেক সংস্কার করতেন। ২০০ বছর আগলেও অনেক সংযোজন বিয়োজন করতেন। এইরকম করা অজুহাত দেখিয়ে তারা এই কমিশনের ওষুধগুলা প্রস্তুত করতে থাকে। অথচ হ্যানিম্যান কিন্তু সেই অর্গান অফ মেডিসিনটাকে একবার স্টপ করে যান। উনি বলেছেন বেস ফর্মুলা, বেসিক জিনিসগুলো ঠিক রেখে এটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সংস্করণ আর অর্গানন কেউ করতে পারবে না। যিনি স্বত্বাধিকারী তিনিই ছিলেন হ্যানিম্যান। কিন্তু কিছু বিষয়কে আরো আপডেট করা যেতে পারে। অনেক উন্নত করা যেতে পারে। আমরা সেই দিকে না গিয়ে আমাদের সুবিধা মতো, আমাদের পছন্দ মতো পকেট ভর্তি করবার জন্য, নিজেদের আখের গোছানোর জন্য আমরা হোমিওপ্যাথি একাধিক ঔষধ ব্যবহার করছি। সেই সাথে বায়োকেমিক, কেউ আবার হোমিওপ্যাথির দিকে এগিয়ে যাচ্ছি। ট্যাবলেট, মলম, নানান রকমের হোমিওপ্যাথি ওষুধ তৈরি করছি। হার্ট টনিক, লিভার টনিক নিজে লিখে দিচ্ছে হোমিওপ্যাথি ওষুধ। বিভিন্ন কোম্পানি এই সুযোগের সদ্ব্যবহার করছে। এটা একটা রীতিমতো ষড়যন্ত্র। হোমিওপ্যাথি ওষুধ
আমি যে প্রশ্নটা রেখেছিলাম প্রথমে সেটি হলো ক্যালকেরিয়া এবং ফসফরাস, লাইম মানে চুন এবং ফসফরাস যেটা, সেই দুটো একত্রিত করে এটা তৈরি করা হয়েছে। তারাও তৈরি করতে পারবে। তারা ৫ টা ওষুধ মিক্স করুক, ৫ টা উপাদান মিক্স করুক, কোনো সমস্যা নেই তো। কিন্তু হ্যান্ডম্যানের ফর্মুলায় আসতে হবে। অর্গান অফ মেডিসিন এর ফর্মুলায় আসতে হবে। সেটা কি ফর্মুলা? সেইটা একটা সুস্থ শরীরে প্রুভিং করতে হবে। একটা সুস্থ শরীরে প্রুভিং করতে হবে সেইটা, এবং সেটার একটা অথরিটি থাকতে হবে। প্রুভিং করবার যে ফর্মুলা গুলা অর্গান অফ মেডিসিন এ দেওয়া আছে, কারা প্রুভিং করতে পারবে, কারা পরীক্ষা করতে পারবে, তাদের কি যোগ্যতা থাকতে হবে, সেইগুলা সুন্দর করে অর্গান অফ মেডিসিন এ দেওয়া আছে। সেই ফর্মুলা মেইনটেইন করে যদি করে এবং তারা যদি ডাইলিউশন করুক না আরো কিছু করুক, সেটা তখন স্বীকৃতি পাবে। কিন্তু এগুলা তো কোথাও প্রুভিং হচ্ছে না। সেই প্রুভিং তারা মিক্সড করছে, যেটা ভয়াবহ ক্ষতি। রোগীর ভয়াবহ ক্ষতি হচ্ছে। আরোগ্যের নামে রোগগুলা সাপ্রেসড হয়ে যাচ্ছে। আমার কাছে এমনও কিছু ডক্টর আছে, তারা বলেন পাইকেমিক দিবেন, তারপরে আরো অন্যান্য ওষুধগুলা দিবেন। বলবেন আমি যাই দেই একটা হোমিওপ্যাথি ওষুধ থাকেই তার সঙ্গে। এই কথাটা যখন বলে তখন মেজাজটা আরো খারাপ হয়ে যায়। কেন? কারণটা হলো হোমিওপ্যাথি ওষুধ দিয়ে এটা লাভটা কি তার? ওইটা যদি না দিত বরং রোগীর ক্ষতিটা একটু কম হতো। হোমিওপ্যাথি ওষুধ যদি লক্ষণ সমষ্টিতে না দেয়া হয়, তাহলে সেটা অপূরণীয় ক্ষতি হতে পারে। যেই ওষুধটা যত বেশি উপকৃত করতে পারে, সেই ওষুধটা ততই ক্ষতি করতে পারে। লক্ষণ সমষ্টিতে যদি ওষুধ না দেওয়া যায়, তাহলে বারবার প্রয়োগ করার ফলে রোগীর অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে। অথচ একটি মাত্র শরীরে, সুস্থ শরীরে একটি মাত্র ওষুধ প্রুভিং করার ইতিহাস আমরা মেডিকা গুলাতে পাই। আপনি যে প্রশ্ন করেছেন রাষ্ট্রীয় কথা, সেই বিষয়টা ব্যাখ্যা করা অনেক জটিল। কারণ বাংলাদেশের হোমিওপ্যাথির যে সংজ্ঞা, এর আগেরটাতে যেটাতে ছিল ১৯৮৩ সালের যেটা অর্ডিন্যান্স ছিল, সেইটা এবং বর্তমানেরটা একটু তফাৎ হয়েছে হোমিওপ্যাথির সংজ্ঞা। হ্যানিম্যান যেটা আবিষ্কার করেছেন সেটাই হোমিওপ্যাথি। সাথে বায়োকেমিকটা আলাদা একটা ডেফিনিশন ছিল। আমি ওই নীতিমালাটা পড়েছি। সম্ভবত নেই, সেটা বায়োকেমিককে ঢোকানো হয়েছে। আসলে হোমিওপ্যাথির অথরিটি তো হ্যানিম্যান এবং তার লিখিত অর্গান অফ মেডিসিন, সেটাই মানদণ্ড। ইসলামী আইডিওলজি মোতাবেক চলে এরকম একজন আলেম ব্যক্তিকে মাপার মানদণ্ড কি? কোরআন এবং হাদিস। যে যত বেশি কাছাকাছি সে তত ভালো আলেম। তেমনি হোমিওপ্যাথি, একজন হোমিওপ্যাথ, ক্লাসিক হোমিওপ্যাথ, সঠিক হোমিওপ্যাথ, বিশুদ্ধ হোমিওপ্যাথ, সে সঠিক যে যত অর্গান অফ মেডিসিন মেইনটেইন করেন। ফর্মুলা গুলো, অ্যাফোরিজম গুলো মেইনটেইন করেন। এখন আপনার চেম্বারে গেলাম, যাওয়ার পরে জিজ্ঞেস করেছি আমি কয়েকজনকে, অর্গান অফ মেডিসিন কোনটা পড়েন? কার লেখা পড়েন? কবে পড়েছি সেই পরীক্ষার মধ্যে আর পড়া হয়নি। আপনি ধরে নিবেন তার ওখানে সঠিক চিকিৎসা চলছে না। মহামতি কেন্ট, যিনি হ্যানিম্যান তো ম আ হ্যানিম্যান মেডিকার লিখে গেছেন। লক্ষণগুলাকে সুন্দর সুসজ্জিত করেছেন কেন্ট। কেন্ট উপস্থাপনা করেছেন পুস্তকের মাধ্যমে। তার অবদান অনেক বেশি। উনি বলেছেন, "আমি ৩৫ বছর অর্গান অফ মেডিসিন পড়িয়েছি স্টুডেন্টদের। তারপরে মনে হয় যে সূত্রগুলো আমার কাছে এখনো কিছু সূত্র নতুন মনে হচ্ছে। মানে এইমাত্র মনে হয় আবিষ্কার হলো।" তাহলে এটার রহস্য এতই নিগূঢ়, এতই তাৎপর্যপূর্ণ যে আমরা একটা বারও রিডিং পড়ি না, মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি না। যে কারণে, কারণ এটাকে আমার হেরিংবোন রাস্তার মধ্যে খটখটে মনে হয়, নিরস মনে হয়। অথচ এই বইটা যে যত বেশি বার পড়বে সে চিকিৎসা ক্ষেত্রে তত বেশি সফল হবে। ঔষধ প্রয়োগের ফলে যদি বৃদ্ধি হয় ৫ টি কারণে হয়।
আজকে এটার ব্যাখ্যা দিব না। তাহলে কোনটা সঠিক কোনটা বেঠিক? আপনার চুলকানি পাঁচরা হয়েছে, শরীরে দাউদ হয়েছে। আপনি ট্রিটমেন্ট করলেন। আপনার দৃষ্টিকোণেই লক্ষণ সমষ্টিতে আপনি ওষুধ দিলেন। আপনার দৃষ্টিকোণে। চুলকানিটা সেরে গেল। কিছুদিন পরে সে বলতেছে, "আমার প্রচন্ড মাথা ব্যথা করছে।" আপনি মাথা ব্যথার ট্রিটমেন্ট করলেন। "আমার প্রচন্ড আমাশা হয়েছে।" আমাশার চিকিৎসা করলেন। "আমার প্রচন্ড" আপনি রোগের উপর ওষুধ দেন যে। রোগের উপর ওষুধ দিয়েই করছেন। লক্ষণ সমষ্টিতে না, সরি, রোগের উপরে। তখন দেওয়ার পরে বাত ব্যথা শুরু হয়ে গেল। আপনি ট্রিটমেন্ট করছেনই। ওই বাতের ওষুধ দিচ্ছেন। ওই যে ব্রায়োনিয়া, কখনো রাস্টক্স। একসাথে বলছি না আমি, একটা ওষুধই দিচ্ছেন। এইবার তার কিছুদিন পর ১৫ বছর কি ১০ বছর ধরে হার্টের সমস্যা দেখা দিল তার। তার কিন্তু ওই চুলকানিও নাই, আমাশাও কমে গেছে, মাথা ব্যথা কমে গেছে। আছে হয়তো অল্প, অল্প। আপনি কি সঠিক কাজটা করলেন? চিকিৎসাটা কি সঠিক হলো আপনার? মোটেও হয়নি। কেন সঠিক হয়নি? আপনি বলবেন যে তো চুলকানি সারিয়েছি, আমাশা কমায় দিয়েছি, মাথা ব্যথা কমায় দিয়েছি, বাত ব্যথা কমায় দিছি। কিন্তু আপনি করলেনটা কি? হেরিং ল এর উল্টো কাজটা করলেন। হেরিং, উম বিদগ্ধ হোমিওপ্যাথ হেরিং, ডক্টর হেরিং। আজকে যে ওষুধটা আমি আলোচনা করলাম, যার প্রুভার ছিলেন। যেই হেরিং, যে ডক্টর হেরিং, তিনি ছিলেন সম্ভবত লন্ডনের কিংবা আমেরিকার স বড় অ্যালোপ্যাথ ডক্টর। খুবই প্রতিভাবান একজন হোমিও ডক্টর। যার বস ছিলেন একজন মহিলা ডক্টর অ্যালোপ্যাথির। উনি ডক্টর হেরিংকে তখন উনি অ্যালোপ্যাথি ডক্টরের প্রতিভার তুঙ্গে। অ্যাসাইনমেন্ট দিলেন হেরিংকে যে, "হেরিং, আপনি আপনার একটা অ্যাসাইনমেন্ট হলো যে আপনি এই হোমিওপ্যাথির বিরুদ্ধে লিখবেন।" তখন হ্যানিম্যান বেঁচে ছিলেন। হ্যানিম্যান ১ম হোমিওপ্যাথি আস্তে, আস্তে মাথাচাড়া দিয়ে উঠছে। আস্তে, আস্তে রোগ আরোগ্য করছে। হোমিওপ্যাথ ছড়িয়ে যাচ্ছে চারদিকে। এই বিরুদ্ধে অ্যাসাইনমেন্ট লিখবেন। তখন হেরিং উনার তো প্রতিভাবান মানুষ। বললেন যে, "ঠিক আছে ম্যাম, আমি এটা লিখব কিন্তু আমাকে আগে জানতে হবে। আমাকে আগে জানতে হবে এই হোমিওপ্যাথটা কি? এটা না জেনে কিন্তু আমি এটার বিরুদ্ধে লিখবে না।" যারা মেধাবী ওরা না জেনে হুট করে একজনের বিপক্ষে মন্তব্য লিখতে বসে না। বিপক্ষে লেখে না। তখন উনি হোমিওপ্যাথটা পড়তে শুরু করলেন। হোমিওপ্যাথ নারী নক্ষত্র পড়ে বুঝলেন যে ওরে সর্বনাশ! এটাই তো সঠিক পথ। পৃথিবীতে শ্রেষ্ঠ চিকিৎসা এটা। এটাই ন্যাচারাল ল। এটা ন্যাচারাল সায়েন্স। প্রতি ৫ বছর পর, পর অ্যালোপ্যাথি ওষুধ জেনারেশন চেঞ্জ এর নাকি নামে তার ওষুধের ফর্মুলা চেঞ্জ করতে হয়। প্রিপারেশন চেঞ্জ করতে হয়। আর বেলেডোনা ২০০ বছর আগেও এখনো তাই। ল্যাকেসি ২০০ তাহলে কোনটা সঠিক? যেটা সত্য সেটাই সঠিক। যেটা সত্য সেটাই সঠিক। সেটার কোন পরিবর্তন নেই। আগুন পুড়িয়ে দিচ্ছে, পানি নিভিয়ে দিচ্ছে। মানুষ পেটে জন্মগ্রহণ করছে। চোখ, মুখ, নাক এখন সবার সামনে হয়, পেছনে তো হয় না। নাক তো একটাই হয় মানুষের, চোখও ২ টাই হয়। তো এই যে ন্যাচারাল ল আরো, আরো অনেক, অনেক এন্তার হাজার, হাজার উদাহরণ আছে আমরা জানি। তো এটাই তো সঠিক। উনি দেখলেন, বুঝলেন, অনুধাবন করলেন এবং উনি মাইগ্রেট হয়ে গেলেন। এবং এই কারণে হোমিওপ্যাথ আরো এক ধাপ 7 পিলারের মধ্যে উনি একজন। হোমিওপ্যাথিতে 7 পিলার রয়েছেন। ৭ টি খুঁটি বলা হয়। তার মধ্যে উনি একজন। এভাবেই হোমিওপ্যাথি সেই হেরিং, হেরিং ল কি? আরোগ্য কি করে হলো? আপনি চিকিৎসাটা দিলেন, রোগীর কষ্টকর কমলো, আরোগ্য হলো? নাকি আরো জটিল হয়ে গেল? এটা বুঝতে হবে না? সেটা আপনি ডায়ালুশন দিলেও এটা বোঝা যাবে। যারা ডায়ালুশন দেন। আসলে কি আরোগ্য করেন নাকি রোগ চাপা দেন? আর রোগ চাপা দিলে এর ভয়াবহতা কি? টপ টু বটম মানে উপর থেকে নিচের দিকে আসবে। ভেতর থেকে বাইরের দিকে যাবে এবং বেশি গুরুত্বপূর্ণ অঙ্গ থেকে কষ্টকর লক্ষণগুলো কম গুরুত্বপূর্ণ অঙ্গে যাবে। যেই পথ দিয়ে রোগটা গিয়েছিল সেই পথ বেয়েই চলে আসবে। যেমন একটা নাটের স্ক্রু যখন পেঁচাবেন, ১০ টা প্যাঁচ দিলে টাইট হলো। এবার খুলতে গিয়ে কি আপনি ৮ টা প্যাঁচে খুলতে পারবেন? ২-১ টা প্যাঁচ কি জাম করে খুলতে পারবেন? পারবেন না। ওই ১০ টা প্যাঁচ দিয়ে খুলতে হবে। সিঁড়ি বেয়ে ৩ তালাতে। আপনি নামবেন কিভাবে? ওই সিঁড়ি ওই কয়েকটা সিঁড়ি বেয়েই আপনাকে নামতে হবে। নাকি সিঁড়ি কয়েকটা ধাপ কমে যাবে? না। ঠিক সেম হেরিং ল। এটা মেইনটেইন করতে হবে। আপনি যদি তখন আপনি সঠিক ট্রিটমেন্ট দিলে
হার্ট থেকে আবার রিটার্ন করবে বাতে, বাত থেকে রিটার্ন করবে আবার সে আমাশা থেকে রিটার্ন করে মাথায়, শেষে আবার তাকে ওই চুলকানি পাঁচটা আসতে হবে। এজন্য যারা গনোরিয়া রোগে আক্রান্ত হয়, সিফিলিস রোগে আক্রান্ত হয়, যখন তারা অবৈধ সহবাসের ফলে যাদের পেনিস দিয়ে উম জ্বালা যন্ত্রণাকর পুস্রাবের মতো স্রাব বের হয় অবৈধ সহবাসের কারণে কোনো যুবকের, তখন সে চুপি, চুপি এসে অ্যালোপ্যাথি ডক্টরের কাছে সে ইনজেকশন নেয়। সাপ্রেস করে দেয়। সাপ্রেস করল তো মরল। তখনও তার মায়াজমে আক্রান্ত হয়নি, গনোরিয়া আক্রান্ত হয়নি, সাইকোটিক মাঝে আক্রান্ত হয়নি। তখন যদি সে উপযুক্ত লক্ষণে সে ওষুধ খেত, সেটা থুজা হোক, নেট্রামসাল হোক, মেডোনিয়াম যাই হোক না কেন, যেটাই আসুক, থুজার ক্ষেত্রটা বেশির ক্ষেত্রে আসে, তাহলে তার এটার থেকে মুক্তি পেত। তাহলে এইবার যদি সাপ্রেসড হয়ে যাওয়ার পরও হোমিও ডক্টরের কাছে আসে, সঠিক ট্রিটমেন্ট নেয়, তাহলে তাকে ওই রাস্তা দিয়ে আবার প্রস্রাব হতেই হবে। যেখান দিয়ে চাপা পড়েছে সেই রাস্তা আবার বের হতে হবে। কিন্তু বংশ পরম্পরায় যদি সে পেয়ে যায়, বংশগতভাবে, জিনগতভাবে, তাহলে তাকে আর ওই জায়গাতে স্রাব আসতে হবে না। নাও আসতে পারে। তার মনে যে রাস্তা দিয়ে যেভাবে যাবে সে রাস্তা দিয়েই ফেরত আসবে। আচ্ছা, আমার মেজবা আ খান ভাই হাত উঠিয়েছেন। প্লিজ বলেন। মেজবা ভাই? সম্মানিত সম্মানিত উপস্থিতি, আমার কথা শোনা যাচ্ছে? জি, জি, শোনা যাচ্ছে। বিষয়টা হলো, আমি একটু সংক্ষিপ্তভাবে বলি। আলোচনাগুলা অত্যন্ত সুন্দর হচ্ছে। এই যে মিশ্র প্যাথি, এই যে বাংলাদেশ বলেন, ভারত বলেন আর জার্মান বলেন, আসলে হ্যানিম্যানের নিয়মটা এরা দূরীভূত করতে চায়, মানে বিলুপ্ত করতে চায়। করার কারণে এরা একটা ব্যবসা শুরু করছে। মানে এমনিতেই বোঝা যায়। যার ফলে ডাক্তার রিকুয়েজির এই যে একটা ১ম সিস্টেমটা, যে R1 থেকে আপনার ২০০-৩০০ পর্যন্ত মেডিসিনগুলো যে বাজারজাত করছে, এই মেডিসিনগুলো এখন ওনাদের মেডিসিন যদি ব্যবহার করা যায়, ওনাদের তো ঐরকমভাবে মেডিকা আবিষ্কৃত হয় নাই। R1 বুঝবো কি, R2 বা বুঝবো কি, R4 1 এরকম সিস্টেমের যে নাম্বারিং করা আছে, এগুলো তো বোঝা মুশকিল অবস্থা দাঁড়ায়। এটা একটা বিষয়। এই মেডিসিন থেকে ও মেডিসিন, ও মেডিসিন থেকে এই মেডিসিন। কখনো তারা অর্গাননকে কখনো করে নাই। মানে ওটার কোনো ধারে নাই। যে একটা বই আছে, একটা সূত্র আছে, একটা জ্ঞানের ভান্ডার আছে। হ্যানিম্যান অনেক কষ্ট করে এটা সংশোধন করে গেছেন। এটা কখনো ওরা চিন্তা ভাবনা করে নাই। খালি উলট-পালট হিসাব। মানে কোনরকমভাবে একটা চিকিৎসায় রোগটাকে চাপা দিতে পারলেই বাঁচে যায়। রোগী তো বলবে আমাকে একটু আরাম লাগছে। যেমন চর্মরোগের ব্যাপারে কোনো মলম বা অয়েলমেন্ট দিলেই দেখা যাবে যে তাৎক্ষণিক রোগীর জ্বালা যন্ত্রণা উপশম হলো। রোগী বুঝলো যে আমার তো কমছে। এই যে কমছে, ডাক্তারবাবুও ভালো, ওষুধও ভালো, মলমও ভালো। পরবর্তীতে এখন কি হবে না হবে সেটা কিন্তু জনগণ বুঝবে না। কারণ এই যে চালাকিটা, এই যে একটা মানে মানুষকে ধোঁকা দেওয়ার একটা প্রবলন, এটা তখন থেকে এখন পর্যন্ত চলে আসছে। আর এই যে ছোটখাটো যে কোম্পানিগুলো হইছে, ইন্ডিয়াতেও অনেক ধরনের কোম্পানি আছে। নামের হিসাব নাই। বাংলাদেশেও তাই হইছে। এভাবে একটা এরা ব্যবসা প্রতিষ্ঠান চালু করছে। এরা কখনো অর্গানন নিয়ে এতটুকুনও তাদের মাথা ব্যথা নাই। মানে কি আছে, আছে। ওটা ওরা দেখেই না। তা ওরা যদি বুঝতো, অর্গাননটা যদি ভালো করে উপলব্ধি করতে পারত, তাহলে এই ধরনের ভুলগুলো তারা করত না। বাংলাদেশে অনেক চিকিৎসক আছে। এই যে অর্গাননে ১২৬ থেকে সূত্র ১২৬ থেকে ১৩৫ পর্যন্ত এই অল্প কটা সূত্রেই যদি একটু মনোনিবেশ হইতো, তাহলে আমার মনে হয় বুঝতে পারতো যে না, ওষুধ পরীক্ষা করার জন্য, ভেষজ পরীক্ষা করার জন্য কি, কি দরকার এবং কিরকম লোকের দরকার এবং তার কি, কি লক্ষণ বেশে উপস্থিত হয় ওষুধগুলোর মধ্যে থেকে। এতটুকুনও যদি কাণ্ডজ্ঞান থাকতো, আমার মনে হয় কখনো সাহস পাইতো না এই মিশ্রিত ব্যাথের ওষুধ দিয়ে চিকিৎসা করা। হ্যানিম্যান কি ওগুলো বলছে যে এটা করেন, ওটা করেন, ৩-৪ প্রকারের ওষুধ দেন। আপনি একটা সুন্দর কথা বলছেন যে ক্যালকেরিয়া ফসের সঙ্গে ২ টা মেডিসিন সংমিশ্রিত করছে। কিন্তু সেটা করতে পারে ২ টা কেন ৩ টাও করতে পারে। আপনারা একটা সুন্দর কথা বলছেন।
যে তাদের নিয়ম অনুযায়ী, তাদের পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত অনুযায়ী সঠিকভাবে মানদণ্ড করে এবং হোমিওপ্যাথির ফার্মাকোপিয়া নিয়ম ওদের নিয়ম অনুযায়ী তারা তো একদিনে দেখছে পর্যবেক্ষণ করে, তারপরে ফলাফল সাধিত হওয়ার পরে ফাইনাল করছে। তার আগে তো ওরা কখনো করেনি। কিন্তু এইভাবে তো এরা করে না। আর কিছু কেমিস্ট এদেরকে নিযুক্ত করা হয় ব্যবসা পরিচালনা করার জন্য, যে আপনাকে অমুক টাকা দেওয়া হবে, আপনি আমাদের কোম্পানিটাতে থাকেন। আপনার কাজ কি? আপনার কাজ হলো আপনি একজন ভালো কেমিস্ট, আপনার উচ্চ পদবী, আপনার ডিগ্রি আছে, আপনার সার্টিফিকেট অনুযায়ী দেখলাম। তো আপনি এমনভাবে কাজটা করবেন যাতে এই মেডিসিনটা যাতে রোগীর আশু উপশম হয়, এমন কিছু কেমিক্যাল ঢালবেন এবং শিশির গায়ে লেবেল লাগানো হবে, হোমিওপ্যাথি অমুক কোম্পানি, তমুক কোম্পানি, হ্যাঁ? এভাবে চালিয়ে দিবেন। বাজারজাত করার দায়িত্ব আমাদের, আপনার না। আপনার দায়িত্ব হলো রোগী যাতে আশু উপশম পায়। কারণ বাঙালি হচ্ছে সস্তার ১২ অবস্থা। এটাই বাঙালি শুধু না, মানুষ অন্যান্য কান্ট্রিতেও এরকম, যে আপনার একটা ঘাড়ে ব্যথা হচ্ছে, চিনচিনাচ্ছে, এটা আমি কোথায় গেলে ভালো হব? এটা একটা রোগীর মনে প্রশ্ন থাকে। যাক অমুকের কাছে যান, ভালো হবে। কারণ ওখানে তো আছে ওই জিনিস, মারি দিবে, দিয়ে দিবে, মানে একটু দিলেই সঙ্গে সঙ্গে তো উপশম হবে। আর পরবর্তীতে বা কিছুদিন পর কি হবে সেটা তখন দেখা যাবে। এই একটা ভাব মানুষের। এইটা এখন পর্যন্ত চেঞ্জ হয়নি। যার ফলে এটা তো এরকম থাকেই যাবে। আমি মনে করি আমার এই ক্ষুদ্র ব্রেনে। তো যাই হোক, ঠিক আছে, আমার কথা এখানেই সংক্ষিপ্ত করলাম। আচ্ছা, রাত অনেক হয়ে গেছে। আমার আমার কথার একটু ফিনিশিং উপসংহার টেনে আমি শেষ করি। অনেক রাত হয়ে গেছে আসলে। কোন দিক দিয়ে পার হয়ে গেল। আসলে ব্যাপার হলো যে হোমিওপ্যাথ নিয়ে ষড়যন্ত্র চলছে গোড়া থেকেই। শুরু থেকেই হোমিওপ্যাথ নিয়ে ষড়যন্ত্র। এই হোমিওপ্যাথির মধ্যে অপহোমিওপ্যাথ কিছু ঢুকিয়ে দিয়ে যদি এইটাকে কোনোভাবে ষড়যন্ত্রের শিকার করা যায়, তাহলে মেধাবীরা যদি একটু বিপদে চলে যায়, সেটা তো সকল জায়গাতেই যায়। তাহলে তাদের উদ্দেশ্যটা হাসিল হবে এবং তারা সফল হতে পারবে। আসলে এই জন্যই এই ধরনের হোমিওপ্যাথের অপচেষ্টা। আর এটাতে করলে বাণিজ্য হবে। বাণিজ্য হবে, প্রচুর ইনকাম হবে। দেখবেন তাদের ওখানেই রোগীর সংখ্যা বেশি। অপহোমিওপ্যাথ যারা আছে তারা মিশ্র ডায়ালিউশন যেগুলো ওষুধ দেয়, এমন ওষুধ আছে, এমনও কিছু ট্যাবলেট আছে আমি শুনেছি যে যত ব্যথাই হোক না কেন, সেটা হয়তো ছোট, ছোট কি ট্যাবলেট যেন থাকে আমার জানা নেই। তো ৬ ঘন্টা, ৮ ঘন্টা, ১০ ঘন্টা ব্যথা নিরাময় হবে। তাহলে বাত ব্যথা রোগীগুলোতে বেশি থাকে। কারণ বিশ্বে সবচেয়ে সাইকোটিক রোগীর সংখ্যা বেশি। চোর, বাটপার, ছেচর, ছিনতাইকারী, রাহাজানিকারী, মিথ্যা বলে, উকিল, ব্যারিস্টার, মধ্যস্থতাকারী যত সব সাইকোটিক রোগী। তো তো এই রোগীর সংখ্যা বেশি। এর জন্য এ ধরনের রোগ আক্রমণের সংখ্যা বেশি। তো ষড়যন্ত্র চলছে গোড়া থেকে। আমাদের কাজ হলো আমরা যেন সঠিক থাকি। আপ ভালা তো জগৎ ভালা। আমি যদি সঠিক থাকি, জি, জি, জি। আমি চেষ্টা করব আমি এটাই আরো ২ প্রতিটা জনকে দিন। সঠিক লোক নিয়ে আসার জন্য। আমার জবাবদিহিতাটা যেন আমি কাল কিয়ামতের সময় দিতে পারি। কিংবা আমার জবাবদিহিটা যেন আমার বিবেকের কাছে আমি দিতে পারি। আমার সৃষ্টিকর্তার কাছে দিতে পারি। আমি তো সঠিক কাজ করেছি। আমি চেঞ্জ করতে চেষ্টা করেছি। আমার যত রোগী, আমি রোগীর সঙ্গে কোন প্রতারণা করিনি। আমি সাইনবোর্ড টানালাম হোমিওপ্যাথির। হ্যানিম্যানের ছবি দিলাম ঘরে। অথচ আমি কাজ করছি সে ডাইলিউশন আলাদের। যারা কোন প্রুভিং নাই। এগুলো ক্লিনিক্যালি তারা এই ওষুধগুলো প্রুভিং করে এবার বাজারে ছেড়েছে। যেটা হোমিওপ্যাথি সর্বনাশ করছে তারা। তারা কখনোই রোগ আরোগ্য করতে পারবে না। অসম্ভব এটা। ওইভাবে রোগ আরোগ্য হতেই পারে না। হ্যানিম্যানের সূত্র ছাড়া রোগ আরোগ্য করা সম্ভব না। তাই আসুন আমরা নিজেরা নিজেদের অবস্থান থেকে অর্গাননকে বেশি, বেশি চর্চা করি এবং আমরা একতাবদ্ধ হয়ে আমরা সঠিক হোমিওপ্যাথ চর্চা করে দুস্থ পীড়িত, কষ্টে জর্জরিত মানুষের, রোগাক্রান্ত মানুষের কষ্টের লাঘব করবার একজন উছিলা হয়ে যেতে চাই। সেটা জন্য হয়তো আমাদের অর্থনৈতিক দিক দিয়ে আমরা খুব বেশি বেনিফিটেড হব না। কিন্তু দিন শেষে রাতে যখন বিছানায় যাব তখন শান্তির একটি ঘুম তো দিতে পারব। এবং নিজের সৃষ্টিকর্তার কাছে, বিবেকের কাছে আমার জবাবদিহিতা থাকবে। বলতে পারবো, যাক আর আমি আজকে আর আর ভালো কাজ। আরেকটা কথা ছিল, ছোট কথা। এই যে আমাদের জি, অর্গানন জি। অফ মেডিসিন বইটা, এই বইটা তো আমি মনে করি যে এটা সম্পূর্ণ বইটা একটা প্র্যাকটিক্যাল বই। কিন্তু আমরা প্র্যাকটিক্যাল হিসাবে গণ্য না করে আমাকে থিওরিক্যাল হিসাবেই আমরা ফেলে রাখছি। এটা কি সঠিক কথাকে আমি বললাম না? না ব্যাঠিক বললাম?
না একটু ঠিক বলবেন? 100% সঠিক, 100% সঠিক। যেমন জি, একটু যোগ করি, কোরআনকে মানুষ কিন্তু বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য দেওয়া হয়েছে, কিন্তু আমরা এটাকে শুধু খতমই করি। মানে রমজান খতম দিতে পারবে, মানে জাস্ট আমি উদাহরণ দিলাম। আমি অন্যভাবে নিবেন না ব্যাপারটা। তো ব্যাপারটা অর্থটা এরকমই মনে করি আমরা। এটাও একটা সংবিধান। এটা আমাদের বাস্তব রূপদান করতে হবে। মেজবা ভাই খুব চমৎকার কথা। বাস্তব রূপদান করতে হবে আমাদের এটা। এত মজা, আপনি পড়বেন দেখবেন যে আপনি রোগ আরোগ্যের ক্ষেত্রে কত ফর্মুলা, কত আমরা ভুল করে ফেলেছি। এটা পড়েন দেখবেন যে বাস্তবে কত সুন্দর, কত সমাধান আপনি পেয়ে যান, এবং রোগ আমি তো মনে আরোগ্যের করি ক্ষেত্রে যে কত বড় সহজ। আমি মনে জি করি যে মেট্রিয়া মেডিকে তো হচ্ছে একটা ওষুধ ভান্ডার, ওখানে রাখা আছে। ওষুধগুলো তারা এইভাবে প্রবীণ করে এভাবে সাজায় রাখছে, হ্রাস বৃদ্ধি, হ্যাঁ, ইচ্ছা অনিচ্ছা, উৎস, এই ধরনের জিনিসগুলো সাজাইছে আর কি, ওষুধের মানে একটা ভান্ডার বা সব এ থেকে জেড পর্যন্ত। এখন আমার কোনটা ওষুধ দরকার, এ লাইনের দরকার না বি লাইনের দরকার না সি লাইনের দরকার, একটা ওষুধ আমাকে ওখান থেকে ভান্ডার থেকে তুলে আনতে হবে। এটাই হলো মেডিকেল একটা একটা দায়িত্ব, বা ওখানে একটা বক্স আর কি হিসাব মনে করি। কিন্তু সম্পূর্ণ এটা ডিপেন্ড করতেছে অর্গান অফ মেডিসিন। আমি কিভাবে দেবো, এ লাইনের ওষুধ দেবো না বি লাইনের ওষুধ দেবো, আমি তো ওই অর্গানই বুঝলাম না। তাহলে আমি আগেই দৌড়াইলাম মেডিকের কাছে, তাইলে কিভাবে কি হলো, তা উল্টাপাল্টা হলো না? জি জি রাইট। আপনি তো জর্জ ভিতুল কাছে ফর্মুলা বলছেন। উনার ওখানে একটা কলেজ আছে যেখানে ভর্তি হবার ন্যূনতম যোগ্যতা এমবিবিএস এর থার্ড ইয়ারের স্টুডেন্ট, অথবা এমবিবিএস এর অ্যালোপ্যাথি ডাক্তার এমবিবিএস করলে এমডি যারা, তারা ওখানে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করে। সেখানকার প্রথম বছরের পড়াশোনা হলো অর্গানোপেরিজিন। প্রথমে জি, অর্গানোপেরিজিন, যে অস্ত্রটা কিভাবে হুম, ধরতে হবে সেটা আগে শিখতে হবে। আপনি ঠিকই বলেছেন। তারপরে মেডিকেল রেপার্টরি পড়ে। এর জি, জন্য জি, জি, তবে জি। আমার খুব ভালো লাগলো মেজবা ভাই যে আসলে আপনাদের বিশাল একটা প্ল্যাটফর্ম কিন্তু আপনারা তৈরি করতে পেরেছেন। এটাকে আপনারা কাজে লাগাতে পারেন, এবং এই কাজে লাগাতে হবে আপনাদের উদীয়মান যারা আছে, যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার আছে, জি, যারা জি, জি। এখনো ওই মিশ্র পেতির সঙ্গে নিজেদের গা মিশাই দেয়নি, চিন্তাকে মিশিয়ে দেয়নি, চিন্তাকে সমাহিত করেনি, তাদের ভাবকে দূষিত করেনি, কলঙ্কিত করেনি, তাদেরকে আপনাদের কাজে লাগাতে হবে। নতুন পুরাতন দিয়ে যারা 15 বছর 20 বছর মিশ্র পেতি করছে তাদেরকে আপনি এখানে আনা খুব কঠিন। নতুনদেরকে আপনাদের জি। জাগরণ দিতে হবে। তাহলে আপনাদের একটা আমার দারুণ একটা কিন্তু সবেরও একটা কাজ।